ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2026-কে লক্ষ্য রেখে তো এখানে আমরা আরও 25টা কোশ্চেন বিভিন্ন টপিক থেকে আলোচনা করব। অ্যারিথমেটিকের পোর্শনটা অবশ্যই তোমরা জানো যে এটা আমার অঙ্ক এবং রিজনিংয়ের চ্যানেল। তো আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের কিছুটা উপকারে লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলে আসছে, দেখো আজকের প্রথম কোশ্চেন আমরা নিয়ে এসেছি কি। কোশ্চেন নাম্বার 1 বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ইনক্রিজড বাই 9 ইজ ডিভিজিবল বাই ইচ অফ 24, 32, 36 অ্যান্ড 54। অর্থাৎ ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 9 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 এদের প্রত্যেকটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে কী করবো? নিশ্চয়ই যখন কোনো বলেছে যখন 24, 32, 36 এবং 54 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা এদের লসাগু হবে। তাহলে সবার প্রথম কাজ হবে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু করা। 24, 32, 36 এবং 54 এদের আমরা লসাগু করি। লসাগু করো, সবার প্রথমে 4 দিয়ে নিলাম একবারে, ঠিক আছে। যদি 4 4 6 24, 4 8 32, 4 9 36, 4 দিয়ে এটাকে যায় না, ঠিক আছে। 2 দিয়ে নাও, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 তিরিখে 9, 27 দুগুণে 54। এবার হচ্ছে 3 দিয়ে দাও, 1 4 1, 3 দিয়ে 9। তাহলে দেখো কী কী আসছে। 4 4 16, 4 গুণ 4, 4 4 16, 16 ইন্টু 9 মানে হচ্ছে 144, 144 ইন্টু 3 দুগুণে 6, 6। এটা তার মানে কত হচ্ছে? 4 6 24, 4 হাতে 2, 2 84, 4 হাতে 4 6 24 হাতে 2, 6 4 84 আর 2 হচ্ছে 86। তাহলে এই যে সংখ্যাটা হলো এটা হচ্ছে এদের লসাগু। এবং হচ্ছে এই লসাগুটা অ্যাকচুয়ালি 9 যোগ করা, ক্ষুদ্রতম সংখ্যাটার সঙ্গে 9 যোগ করার ফলে এই সংখ্যাটা হয়েছে। তার মানে কি ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই এর থেকে 9 আমাদের বাদ যাবে। তাহলে 9 বাদ দিলে সেই সংখ্যাটা হবে হচ্ছে 855। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে কোনো একটা শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা বলছে 185,220 হলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি 3 বছর আগে প্রত্যেক বছর 5% হারে বৃদ্ধি পায়, তার মানে এটা হবে 105/100 টু দ্য পাওয়ার 3 বছর পরে গিয়ে জনসংখ্যা বের করতে বলেছে। তাহলে 3 বছর পরে গিয়ে জনসংখ্যা হবে এটা, আর এটা সমান সমান হচ্ছে 185,220। তাহলে এটা মানে হচ্ছে 21/20। তাহলে পি সমান সমান আমরা কত পাবো? পি সমান সমান পাবো, দেখো 185,220 গুণ 20টা হচ্ছে 3 বার উপরে যাবে, 20 গুণ 20 গুণ 20। তাহলে এটা হচ্ছে 21 গুণ 21 গুণ 21। 3 দিয়ে কাটো 7, 3 দিয়ে এটাকে কাটলে 3 6 18, 3 অক্ষে 3, 2 10 2 22, 3 7 21, 3 4 12 0। 7 দিয়ে এটাকে কাটলে পরে 7 দিয়ে 7 8 56, 7 8 56, এখানে 5 5 10 57, 7 8 56, 1 10 4 14, 7 দুগুণে 14 0। 21 দিয়ে কাটলে এটা হচ্ছে 21 দুগুণে 4 21 কত হচ্ছে? 4 21 হচ্ছে 84 আর 42, 21 দুগুণে 42 0। 21 দিয়ে এটাকে কাটলে 20। তাহলে টোটাল 20 গুণ 20 গুণ 20 টোটাল হচ্ছে আমাদের কত হচ্ছে? 4 16। তার মানে হচ্ছে 16-র পরে 1 2 3 4 4টে শূন্য, অর্থাৎ 16 টেট্রা জিরো। তাহলে অপশান সি আমাদের যেটা আছে, এখান থেকে আমরা বলতে পারি অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসছি পরের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 3 নম্বর বলছে একটি চাল 2/3 6% লাভে এবং বাকি অংশ বলেছে 3% ক্ষতিতে। 2/3 6% লাভে এবং বাকি অংশ অর্থাৎ 1/3 সে 3% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। সামগ্রিকভাবে বলেছে 1080 অর্থাৎ 1080 টাকা লাভ হয়েছে। তাহলে চালানের মোট ভ্যালুটা কত ছিল? দেখো সর্বপ্রথমে 2/3 অংশ যে অংশটা আছে সেটাকে 6% লাভে বিক্রি করছে, তাহলে টোটাল আমাদের লাভ হচ্ছে এটা। আর বাকি পড়ে আছে 1/3 অংশ, সেটাকে কত 3% লাভে বিক্রি করেছেন, তাহলে টোটাল বিক্রি হচ্ছে এত টাকা। এই টাকা বিক্রি করার ফলে ও লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে মোট লাভ হচ্ছে এইটা, এইটার পরিমাণ হচ্ছে 1080। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 যদি লসাগু হয়, এটা হচ্ছে 6 দুগুণে 12 আর এটা 3, 6 দুগুণে 12 বিয়োগ 3 মানে 9/3 এত পার্সেন্ট, সেটা সমান সমান হচ্ছে 1080। তাহলে এখান থেকে 1%-এর ভ্যালু কত আমরা বলতে পারি? 1080, এটা মানে হচ্ছে 3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে পরে হচ্ছে 3 দিয়ে 3 36, ঠিক আছে, 108 মানে 360, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 360, তারপরে দুটো শূন্য অর্থাৎ 36,000। 36,000 আমাদের কোন অপশানে আছে? অপশান ডিতে আছে 36,000। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। দেখো কী বলেছে, বলেছে যদি একটি নির্দিষ্ট ভগ্নাংশের লব যদি 2 বৃদ্ধি করা হয় এবং হর যদি 1 বৃদ্ধি করা হয়, ঠিক আছে, তাহলে ভগ্নাংশটি 1/2-এর সমান হয়। কিন্তু যদি লব 2 হ্রাস করা হয়, শুধু লব 2 হ্রাস করা হয়, তবে প্রাপ্ত ভগ্নাংশটি 3/5-এর সমান হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত বা মূল ভগ্নাংশটি কত সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি মূল ভগ্নাংশটা ধরে নিই x/y, তাহলে দেখো সবার প্রথমে যে কন্ডিশনটা আছে, প্রথম কন্ডিশনটা বা প্রথম শর্ত, এটা হচ্ছে লব বাই হর। তাহলে লবের সঙ্গে 2 যোগ করা হয়েছে অর্থাৎ x/2 এটা করা হয়েছে, আর হরের সঙ্গে অর্থাৎ ওয়াইয়ের সঙ্গে 1 যোগ করা হয়েছে। তার ফলে আমাদের প্রাপ্ত ভগ্নাংশটা হচ্ছে হাফ। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা? 2x
2x আর এই ওয়াইটা মাইনাস নিয়ে নাও, 2x মাইনাস ওয়াই এটা সমান 2 দুগুণে 4 প্লাস 4 প্লাস 1, তার মানে এই পাশে আসলে -3। ঠিক আছে, এটা একটা রাখো প্রথম কন্ডিশন থেকে বা প্রথম শর্ত থেকে আমরা এটা পেলাম। দ্বিতীয় শর্ত বলেছে যে শুধু লব থেকে 2 হ্রাস করা হচ্ছে, অর্থাৎ লব থেকে 2 হ্রাস করা হলো, হরটা আমাদের সেমই থাকলো, তাহলে প্রাপ্ত ভগ্নাংশটা বলেছে 3 5 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি 5x মাইনাস 3y সেটা সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে কত, এখান থেকে দেখো এটা আছে, এখানে দেখো 3 দেখো, এই সমীকরণটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 3 দুগুণে 6 সমান হচ্ছে 3 3কে 9 -9, আর এটা আছে 5x মাইনাস 3y সমান 10। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কেটে যাচ্ছে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, অর্থাৎ x হচ্ছে আমাদের 19। ঠিক আছে, x 19 পাচ্ছি। দেন দ্য রেজাল্ট ইকুয়ালস টু হাফ অ্যান্ড দ্য ইনক্রিজ দ্য ফাংশন ইজ ইকুয়াল টু 3/5 নিউমারেটর। ফুল আছে কোশ্চেনটা। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো বলেছে একটি ক্লাসের শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 15.8 বছর, ক্লাসের ছেলেদের গড় বয়স হচ্ছে 16.4 বছর এবং মেয়েদের গড় বয়স হচ্ছে 15.4 বছর। ঠিক আছে, 15.4 বছর। তাহলে বলছে ফাইন্ড আউট দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস। এটাকে আমরা মিক্সার এবং অ্যালিগেশন পদ্ধতিতে করি। এটা দেখো বয়েজ, নাম্বার অফ বয়েজ এখানে, আর নাম্বার অফ গার্লস। ঠিক আছে, এদের গড় বয়সটা নিচ্ছি। ক্লাসের হচ্ছে বালকদের গড় বয়স হচ্ছে কত দেওয়া আছে 16.4, আর বালিকাদের গড় বয়স দেওয়া আছে কত 15.4 এটা। আর বলেছে এটা হচ্ছে ক্লাসের গড় বয়স হচ্ছে 15.8, 15.8। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে কত আসবে, এটা আসবে 0.4 আর এটা আসবে হচ্ছে 0.6। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এদের রেশিও কত হবে 0.4:0.6, তার মানে 4:6, দ্যাট ইজ 2:3। তাহলে এখান থেকে বলতে পারি ছেলে এবং মেয়ের বয়সের অনুপাত হচ্ছে 2:3, অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যেখানে যেটা কাজে লাগবে সেটা সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে সোজা হবে সেই পদ্ধতিতে আমরা করব, এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, একটি নির্দিষ্ট আসলের উপর বার্ষিক বলেছে 4% হারে সুদ দেয় 2 বছরের সরল সুদ হচ্ছে 80 টাকা। সুদের হার এবং একই সময় একই থাকলে ওই আসলে চক্রবৃদ্ধি সুদ কত? ইন্টারেস্ট। ইংরেজি ভার্সনটা দেখো, ইংরেজি ভার্সনটা পড়ছে, এটা হলো দ্য সিম্পল ইন্টারেস্ট অফ এ সার্টেন সাম ইন 2 years is 4% PA is ₹80. What will be the compound interest for the same sum if the conditions of rate and the time period are same? তাহলে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। আমাদের যে সিম্পল ইন্টারেস্টের চিরাচরিত সূত্র I = PTR/100, এই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা কী পাচ্ছি, আসলের পরিমাণটা পেয়ে যাবো। দেখো আসল সুদটা হচ্ছে 80 টাকা, পিটা আমরা জানি না, পিটা হচ্ছে আসল, টাইমটা বলেছে পাচ্ছি। দেখো 4 দুগুণে কত হচ্ছে 8, 8 দিয়ে টাকা কাটলে 10, তাহলে পি সমান 10 গুণ 100 মানে হচ্ছে 1000, তাহলে আসলের পরিমাণ হচ্ছে 1000 টাকা। এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ অনুসারে এখানে কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদে আসলে মিলিয়ে হবে হচ্ছে 1000 × 1+, তার মানে 104/100, 1 + r/100, মানে আর তো এখানে 4, তাহলে 2 বছর স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা কী করবো, আসলটা বাদ দেবো। তাহলে টোটাল আমাদের সুদটা হবে হচ্ছে 1000 টাকা, কমন নিয়ে নাও, এটা হবে হচ্ছে মানে 1 × 20, 4 না 1 × 25, 4 × 25 100, তার মানে 26-এর স্কোয়ার, 26 × 26, 26/25 তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে 26-এর স্কোয়ার, 26-এর স্কোয়ার করলে হচ্ছে 676/5, 625, 25 হচ্ছে 625 -1, তাহলে 625 এটা করলে আসবে হচ্ছে 1000 × 676 বিয়োগ 625, তার মানে এটা করলে হচ্ছে 5 আর 6 একে 2 আর কয়ে হচ্ছে 51/625, 51/625, 625কে 25 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটলে 4, ঠিক আছে 40, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 8, তাহলে এটাকে করলে আসবে হচ্ছে 8, 5 এটা 40, 408/5, সেটা করলে হচ্ছে 5 দিয়ে 5 এটা 40, 5 × 5 81.60। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 81 টাকা 60 পয়সা, মানে অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে ক্যান্ডিডেট স্কোরস 20% অ্যান্ড ফেলস বাই 50 মার্কস, while another candidate who score 40% marks get 30 marks more than the minimum required marks to pass the examination. Find out maximum mark of the examination. বলছে একজন পরীক্ষার্থী 20% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, আর অন্য একজন পরীক্ষার্থী 40% নম্বর পাচ্ছে এবং তিনি পরীক্ষায় পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর চেয়ে 30 নম্বর বেশি পান। তাহলে পরীক্ষার পূর্ণমান বা সর্বোচ্চ মান কত? তাহলে এই ধরনের অঙ্ক কী করে করবো? এই ধরনের অঙ্ক যখনই আসবে, দেখো একটাতে হচ্ছে 20% পাচ্ছে আর একটাতে 40% পাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 20% পেয়ে ফেল করছে, তার মানে এটা হচ্ছে -20, আর 40% পেয়ে হচ্ছে পাস করছে, বেশি পেয়ে যাচ্ছে, তাহলে 40 -20 এটা করো। ঠিক আছে, না সরি 40 -20 হবে। ঠিক আছে, 40 -20, এই যে এত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা কী হবে, এই যে মার্কস দুটো আছে, যে একটা 50 মার্কস কম পেয়েছে আর একটা 30 মার্কস বেশি পেয়েছে, তাহলে টোটাল হচ্ছে 50 আর 30 80 মার্কস, তাহলে এই 20 বিয়োগ করে যে পার্সেন্টেজটা দাঁড়াবে সেটার পরিমাণ হচ্ছে 80, অর্থাৎ এই যে ডিফারেন্সটা হলো 20% = 80, তাহলে 1% = 4, তাহলে 100% মানে টোটাল হচ্ছে 400। তাহলে এখান থেকে আমরা শর্ট ফর্মের সাহায্যে বলতে পারলাম খুব সহজেই যে সর্বোচ্চ মান কত পরীক্ষার 400,
তাহলে অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো বা সঠিকটা তোমরা শিখতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে এ বি সি, ঠিক আছে, গেট ₹5400 ফর ডুইং ওয়ার্ক ইন 36 days. A and C get 1880 for doing the same work in 20 days, while B and C get ₹3040 for doing the same work in 40 days. Find the amount received by C per day. মানে সি প্রতিদিন কত টাকা পাচ্ছে সেটা আমাদের বলতে হচ্ছে। এবিসি একটি কাজ 36 দিনে করার জন্য মোট বলছে 5400 টাকা পাচ্ছে। এ এবং সি সেই কাজ 20 দিনে করার জন্য 1820 টাকা পায়। বি এবং সি সেই কাজ 40 দিনে করার জন্য 3040 টাকা পায়। এবং তাহলে সি প্রতিদিন কত টাকা করে পায়। তাহলে এই অঙ্কটা করার জন্য সবার প্রথমে আমাদের কী করতে হবে, সবার প্রথমে দেখো কী আছে না, তিনটে আছে এ বি সি। এ বি সি বলছে কতদিন কত টাকা পাচ্ছে, 5400 টাকা পাচ্ছে। কতদিন কাজ করার জন্য 3600 টাকা। তাহলে এক দিনে কত করে পাচ্ছে, 5400/36। তাহলে এটাকে কাটাকাটি করলে 150 পাবে, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি প্রতিদিন কত পাচ্ছে, 150 টাকা করে পাচ্ছে। এবার দেখো বি প্লাস সি না এ প্লাস সি, এ প্লাস সি প্রতিদিন কাজ করার জন্য, এই প্রতিদিন বলছি তোমার 20 দিন কাজ করার জন্য 1820 টাকা, 1880 টাকা পাচ্ছে 20 দিন কাজ করার জন্য। তাহলে প্রতিদিন কাজ করার জন্য কত পাচ্ছে, 94 টাকা। আর এখানে বি প্লাস সি এক দিনে কত পাচ্ছে, 3040 টাকা পাচ্ছে 40 দিনের জন্য। তাহলে 3040/40 প্রতিদিন এত টাকা করে পাচ্ছে। সেটা করলে দাঁড়াবে হচ্ছে 76 টাকা। এবার দেখো এখান থেকে কি আছে, এ প্লাস সি আছে কত, এইটা এ প্লাস সি মানে কত আছে 150 টাকা। আর এখান থেকে এ প্লাস সি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বি কত টাকা পাবে প্রত্যেক দিন, বি পাবে হচ্ছে 150 মাইনাস 94, তাহলে টোটাল হচ্ছে 50 আর 6 56 টাকা। বি পাবে প্রতিদিন 56 টাকা। বি প্লাস সি মিলে হচ্ছে কত হচ্ছে 76 টাকা, ঠিক আছে। বি প্লাস সি মিলে, বি আর সি মিলে কত হচ্ছে, বি শুধু বি পাচ্ছে 56 টাকা প্রতিদিন। আর তাহলে বি প্লাস সি মিলে হচ্ছে 76, ঠিক আছে। তাহলে এফ শুধু সি পাবে কত, বি এর টাকাটা বাদ দাও, 76 থেকে 56 টাকা বাদ দাও, তাহলে 0 2 20 টাকা। তাহলে সি পাবে প্রতিদিন 20 টাকা করে, ঠিক আছে। অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে একই অভিমুখে চলার সময় একটি বাসের সাপেক্ষে একটি ট্রেনের কী বলছে আপেক্ষিক গতিবেগ 100 কিলোমিটার/ঘন্টা। যদি বাসটি 30 কিলোমিটার/ঘন্টা গতিতে চলে তবে ট্রেনটির প্রকৃত গতিবেগ কত, কিছুই নয়। এখানে একটা রিলেটিভ স্পিডের কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ রিলেটিভ স্পিড, ঠিক আছে। রিলেটিভ স্পিড ট্রেন আর বাসের, সেটা কি হচ্ছে স্পিড অফ দ্য ট্রেন, স্পিড অফ ট্রেন মাইনাস স্পিড অফ বাস, স্পিড অফ বাস, ঠিক আছে। এখানে রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিডটা দেওয়া আছে আমাদের 100, আর ট্রেনের যেহেতু একই অভিমুখে চলছে সেজন্য বিয়োগ হবে, ঠিক আছে। ট্রেনের স্পিডটা কত দেওয়া, 100 কিলোমিটার দেওয়া আছে, আর বাসের স্পিডটা দেওয়া আছে। তাহলে স্পিড অফ ট্রেন এটা আমাদের বের করতে হবে, বাসের আছে 30। তাহলে স্পিড অফ ট্রেন এটা কত হচ্ছে 100 + 30 মানে 130। তাহলে এখান থেকে বলতে পারি ট্রেনের গতিবেগটা হচ্ছে 130 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেন আমরা। কী বলেছে দেখো, বলেছে 5625 অর্থাৎ 5625 টাকা কী বলছে ডিভাইড করছে কাদের মধ্যে, এ বি সি, এমন করে যাতে করে সো দ্যাট এ রিসিভস হাফ অ্যাজ মাচ অ্যাজ বি প্লাস সি টুগেদার রিসিভ and B receive 1/4 as much as A plus C together receive. Find the sum of share of A and B. 5625 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হবে যাতে এবিসি এর যৌথ প্রাপ্তি 1/2 অংশ পায়, এমনভাবে ভাগ করা হবে যাতে এ হচ্ছে বি এবং সি এর যা টাকা পাইছে তার হাফ অংশ পাবে, এবং বি পাচ্ছে এ এবং সি যা পাচ্ছে তার 1/4 অংশ পাবে। তাহলে এ আর বি এর সমষ্টি কত, তাহলে এখানে দেখো একটা জিনিস, তাহলে এ কত পাচ্ছে, এ পাচ্ছে হচ্ছে হাফ অফ বি প্লাস সি, এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান বি প্লাস সি মানে, তো এখান থেকে বি প্লাস সি যদি করো 2a প্লাস এ মানে 3a এটা পাবে হচ্ছে কত 5625 টাকা। তাহলে এখান থেকে বলতে পারি এ পাবে কত, এ পাবে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে এটাকে পাবে হচ্ছে 3 18 54 12 4 না 7 5 1875 টাকা এটা। এবার দেখো আবার বলেছে বি কত টাকা পাচ্ছে 1/4 অ্যাজ মাচ অ্যাজ এ প্লাস সি। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি এটা সমান কত হবে, এ প্লাস সি প্লাস বি মানে 4b প্লাস 5b, এটার সমান কত হচ্ছে 5625, যদি এবিসির টাকা সেটা সমান 5b টাকা। তাহলে বি পাবে এখান থেকে 5 দিয়ে করলে হচ্ছে 1125 টাকা। তাহলে এখান থেকে দেখো এ 1875 আর বি হচ্ছে 1125, তাহলে টোটাল আমাদের টাকা পাবে হচ্ছে 1875 প্লাস 1125। তাহলে এটা করলে পরে আসবে হচ্ছে 3000 টাকা। তাহলে এ আর বি মিলে 3000 টাকা পাবে। এখান থেকে আমাদের অপশান বিতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, এ এবং বি যথাক্রমে বলছে 16,000 টাকা এবং 12,000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নেয় এবং বি আরও 5,000 টাকা জমা দেয়। আরও 3 মাস পরে সি 21,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পরে তারা মোট 26,400 টাকা লাভ করে। বি এর লভ্যাংশ সি এর লভ্যাংশ অপেক্ষা কত টাকা বেশি, মানে বি আর সি এর লভ্যাংশের বিয়োগফলটা চাইছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী করতে বলতে পারি, দেখো
এ কত টাকা ইনভেস্ট করেছে? এ ইনভেস্ট করেছে দেখো 16,000 টাকা। 16,000 টাকা, আচ্ছা 1,000 টাকা আমি অমিট করে দিচ্ছি, পরের 3টে শূন্য দিয়ে দেবো। তাহলে 16,000 টাকা এটাকে কত 3 মাস কাটাচ্ছে, প্লাস তারপরে 11,000 টাকা এটাকে 9 মাস কাটাচ্ছে। তাহলে 3 ষোলোয় 48 প্লাস 9 11 99, তাহলে টোটাল আমাদের হচ্ছে 147। তাহলে হচ্ছে 1000 এটা, ঠিক আছে। এবার দেখো বি কত টাকা, বি কীভাবে কাটাচ্ছে, 12,000 টাকা এটা বলেছে 3 মাস কেটেছে, ঠিক আছে। তারপরে কি করছে 17,000 টাকা, এটা হচ্ছে বাকি 9 মাস কেটেছে। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 3 বারে 36 প্লাস 7 19 হচ্ছে কত হচ্ছে 3 তাহলে 6 3 9 3 3 6 100, 3 বারে 36 66 হাতে 6 9 হচ্ছে 15 15 153, তাহলে টোটাল 189,000 এটা। আর সি কত টাকা খাটাচ্ছে, সি হচ্ছে একমাত্র 21,000 টাকা। 21,000 টাকা এটা 6 মাস কাটিয়েছে, তার মানে টোটাল আমাদের হচ্ছে 126,000। তাহলে এ বি আর সি এদের লভ্যাংশের অনুপাত কত হচ্ছে, এই শূন্য শূন্যটা কেটে দিলে তাহলে 147:189:126। এটাকে যদি আমরা হচ্ছে 21 দিয়ে কাটি, 21 দিয়ে কাটলে এটা 7, ঠিক আছে। 7:21 দিয়ে কাটলে হচ্ছে 9, ঠিক আছে। 21 দিয়ে কাটলে হচ্ছে 6, 7 9 6, তাহলে টোটাল আমাদের ইউনিটের পরিমাণটা কত হচ্ছে, এবিসির লভ্যাংশের অনুপাত হচ্ছে 7:9:6। তাহলে টোটাল আমাদের টোটাল ইউনিটটা 7 আর 6 হচ্ছে 9 হচ্ছে 15, তাহলে টোটাল আমাদের 22 ইউনিটের ভ্যালু হচ্ছে কত টাকা লাভ হয়েছে বলেছে এখানে, 26,400 টাকা। তাহলে 26,400 টাকা যদি হয়, হচ্ছে 26,400 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে, তাহলে এখান থেকে বি আর সি এর ডিফারেন্স কত, বি এর ডিফারেন্স হচ্ছে 9, তাহলে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 26,400 বাই 22 ইন্টু 3। 22কে এটাকে 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 1, 13 দুগুণে 26, 2 11 দিয়ে এটা কাটলে 11 12 132, 3 বারে 3600 টাকা, ঠিক আছে। 3600 টাকা অপশানে নেই, ঠিক আছে। 11 11 দুগুণে 22, 3 বারে 3600 টাকা। বিয়ের শুধু শেয়ার আছে, বিয়ের সাথে বি হচ্ছে 9 9 108, তবে অপশানে ভুল আছে, এটার অপশানে ভুল আছে। চলে আসছে পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, সুরেশ borrowed 800 rupees at 6% per annum and Naresh borrowed rupees 600 at 10% per annum simple interest. After how much time they will both have equal depth? equal depth বলছে মানে সুদ আর আসল মিলিয়ে যে টাকাটা হবে সেটা ডেপ্থের পরিমাণ, এবং এই ডেপ্থের পরিমাণটা হচ্ছে এই 800 টাকার উপরে 6%-এর যা সুদ হবে, সুদ আর আসল মিলিয়ে যেটা, আর 600 টাকার উপরে 10%-এর সুদ আর আসল মিলিয়ে যা, সেই এক সময়টা একই এখানে। তাহলে আমাদের শর্ত অনুসারে হচ্ছে এখানে 800 টাকা প্লাস 800 টাকার উপরে সুদের হার কত 6, ধরি এটা টি টাইম খাটছে বাই 100, ঠিক আছে, সমান সমান এখানে বলেছে 600 টাকা প্লাস 600 টাকার উপরে কত পার্সেন্ট, 10% হচ্ছে হারে খাটছে এবং টি টাইম, তাহলে 100। তাহলে এখান থেকে কাটলে 100 দিয়ে 8, 100 দিয়ে 6, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 80 মাইনাস এখান থেকে হচ্ছে না 6টা 48টি, আর আচ্ছা কেটে দাও, এখানে এটা হচ্ছে 60টি আর এখানে হচ্ছে 6টা 48টি, এটা করলে দাঁড়াবে হচ্ছে 800 মাইনাস 600 মানে 200, টোটাল হচ্ছে 12টি মানে হচ্ছে 200, তার মানে টি সমান সমান কত হচ্ছে 200/12, 200/12 মানে হচ্ছে 100/6 মানে 50/3, ঠিক আছে, 16 × 2 = 3 বছর। তাহলে এখান থেকে বলতে পারি অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলছে সাহিল গট 45 মার্কস ইন বেঙ্গলি, 47 মার্কস ইন সায়েন্স অ্যান্ড 49 মার্কস ইন ম্যাথমেটিক্স, 45 মার্কস ইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড 32 মার্কস ইন ইংলিশ। দ্য ম্যাক্সিমাম মার্কস অফ ইচ সাবজেক্ট ইজ 50। হাউ মাচ ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস ডিড হি গেট? কিছুই না, সোজা অঙ্ক একটা, এখান থেকে বলেছে দেখো টোটাল মার্কস সে কত পেয়েছে, সব মার্কসগুলোকে যোগ করো। বাংলায় 45, কী বলছে সায়েন্সে হচ্ছে 47, ঠিক আছে, 49 হচ্ছে ম্যাথামেটিক্সে, আর সোশ্যাল সায়েন্স হচ্ছে 45, আর ইংলিশে হচ্ছে 32, ঠিক আছে। টোটাল যোগ করো, এখানে যোগ করলে কত পাবে দেখো 218, ঠিক আছে। আর টোটাল মার্কসটা আমাদের কত দেখো, কটা সাবজেক্ট 1 2 3 4 5, 5টা সাবজেক্ট, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50, তাহলে 5 5 25, সেটা হচ্ছে 250 মার্কস। তাহলে 250 মার্কসের ভেতরে পেয়েছে হচ্ছে 218, তাহলে 100% করতে গেলে 100-এর মধ্যে কত হবে, একটা শূন্য একটা শূন্য, 5 2 10, 5 দিয়ে 5 5 25, তাহলে হচ্ছে এখানে একটা 2 নাও, এখানে একটা 2 নাও, তাহলে 2 2 4, 4 8 32-এর 2 হাতে 3, 21 দুগুণে হচ্ছে 4 84, আর 3 হচ্ছে 87 বাই হচ্ছে 10, তার মানে 87.2%, ঠিক আছে, 87.2%। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, স্থির জলে
বলেছে a boat's speed in still water is 5 km per hour while river is floating with a speed of 2 km per hour and time taken to cover a certain distance upstream 2 hour more than time taken to cover the same distance downstream. Find the distance. স্থির জলে একটি নৌকার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্বটি কত? ঠিক আছে, এখানে টোটাল দূরত্বটা আমাদের কি আছে, টোটাল দূরত্বটা আমাদের ধরে নিলাম ডি। ঠিক আছে, ডি দূরত্ব। এবার দেখো টোটাল ডি যদি এটা ডাউন স্ট্রিম হয়, ঠিক আছে, ডাউন স্ট্রিমে কী হচ্ছে মানে স্রোতের অনুকূলে, ঠিক আছে, স্রোতের অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে ডাউন স্ট্রিমে এর গতিবেগ কত হবে, 5 আর 2 কত হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আপ স্ট্রিম যখন ফিরে আসবে এই দিক থেকে সেটাও আপ স্ট্রিম হয়ে যাবে এবং সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল হয়ে যাবে। ঠিক আছে, স্রোতের প্রতিকূল অর্থাৎ আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে তখন তাহলে বিয়োগ হবে স্রোতের গতিবেগ 5 - 2, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল দূরত্বটা ডি, সেই দূরত্ব এত কিলোমিটারে যাচ্ছে এবং এত কিলোমিটার বেগে ফিরে আসছে, তাহলে টোটাল যে টাইমটা লাগলো এই টাইমের পার্থক্যটা বলেছে 2 ঘন্টা। টু করো, তাহলে এখান থেকে ডি গুণ 3 × 7 = 21, তাহলে কত হচ্ছে, ও এইটার আগে মাইনাস এটার প্লাস, তাহলে এখান থেকে হচ্ছে 7 বিয়োগ 3 মানে 4 = 2, 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে ডি সমান কত পাবো, 21/2 মানে হচ্ছে 10.5 বা 10.5। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার হচ্ছে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে রানি পারচেজ 120 reams of paper at ₹100 per ream and the expenditure on transport was ₹480. He had to pay an octroi duty of 50 paisa per ream and the coolie charge was ₹60. What should he charge per ream to gain 40%? খুব সোজা। পেপারের কস্টটা কত, পেপারের কস্টটা হচ্ছে কত, 120টা পার রিম, 100টা রিম কেনা হয়েছে, তাহলে টোটাল হচ্ছে 120 × 100, তাহলে টোটাল হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, এবার দেখো, এবার বলছে অক্টারাই কস্ট এটা কত হয়েছে, এটা হচ্ছে 120 × 0.5, 120টা রিম এবং প্রত্যেকটা রিমের 100 টাকা, সেই জন্য 120টা রিম 0.5 করে, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, 60 টাকা। আর টোটাল হচ্ছে কী বলেছে এখানে, তাহলে টোটাল সিপি আমাদের কত হচ্ছে, টোটাল সিপি হচ্ছে 12,000 প্লাস 60 অক্টোরাইয়ের জন্য। আর এখানে বলেছে যে 480 টাকার ট্রান্সপোর্ট কস্ট সেটা দিতে হচ্ছে, প্লাস হচ্ছে আর 50 পয়সা পার রিম, কুলি চার্জ হচ্ছে 60 টাকা, তাহলে সেটা 60 যোগ করুন, টোটাল আমাদের হচ্ছে 12,600 টাকা। ঠিক আছে, আর তাহলে প্রত্যেকটা রিমের দাম, প্রত্যেকটা রিম হচ্ছে 120টা রিম, তাহলে টোটাল হচ্ছে 12,600 বাই 120 শূন্য, তাহলে এটাকে কাটলে হচ্ছে 105 টাকা প্রত্যেকটা চার্জ পড়লো। ঠিক আছে, 100 টাকা করে দাম ছিল অরিজিনাল, কিন্তু খরচ টরচ দিয়ে টোটাল ওর পড়লো 105 টাকা করে। এবার বলছে ওটাকে যদি 40% গেইন করতে হয় তাহলে ওকে বিক্রি করতে হবে 100, এটা ইন্টু 100, 40/100, এটা দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটলে 10, 5 × 10, 5 দিয়ে 21, 2 দিয়ে কাটলে 7, 7 × 7, 7 × 2 = 14, 147, তাহলে ওকে বিক্রি করতে হবে হচ্ছে 147 টাকা প্রতিটা রিম। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 5 o'clock and 6 o'clock ইন দ্য মর্নিং উইল বোথ দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল থাকবে। আমরা তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো দুটো করে অ্যান্সার আসবে। দেখো রাইট অ্যাঙ্গেল মানে কত হচ্ছে, থিটার পরিমাণ কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা অ্যাঙ্গেলের একটা সূত্র জানি, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই ধরনের, তাহলে অ্যাঙ্গেলের আমরা সূত্র জানি একটা, সেটা হচ্ছে থিটা ইজ ইকাল টু কত হচ্ছে 30 - 11/2, তার মানে 5.5 m এটা। এবার দেখো মড ভ্যালু যেহেতু, তাহলে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, অর্থাৎ 90 = এইচের মানটা কত 5, তাহলে এই 150 - 5.5 m, এখান থেকে বের করো m এর মানটা কত আসবে, এখান থেকে m এর মান আসবে হচ্ছে 150 - 90 মানে 60/5.5। ঠিক আছে, উপরে 100 নিয়ে নাও, 5 দিয়ে কাটলে 5 = 11, 5 দিয়ে কাটলে 5 × 12 = 60, 120/11, 120/10, 10 পূর্ণ 10 পূর্ণ কী হচ্ছে 10/11, এটা একটা টাইম, তাহলে 10 পূর্ণ 10/11 একটা অপশানেই আছে দেখো। ঠিক আছে, 10 পূর্ণ 10/11 এখানে একটা অপশানে আছে, তাহলে আর একটা অপশান না বের করেও আর একটা অপশান নিলে এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো, তাহলে একটা অপশান না বের করে এখানে বলতে পারি অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, অপশান বি আমাদের অ্যান্সার। এখানে একটা সূত্র আছে, আমাদের যে সূত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের দেখো, সেটা হচ্ছে এইটা 5n ± 15, ঠিক আছে, বাই 11। ঠিক আছে, এইটা এত মিনিট পাস্ট n, এটা সূত্র, এই সূত্রে অ্যাপ্লাই করলেও তোমরা এই কোশ্চেনটা করতে পারবে। ঠিক আছে,
তো যেহেতু আমাদের এখানে থিটা, যেহেতু দুটো কোণের মাঝে মিনিট কাটা ঘন্টা কাটার মাঝে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, তাহলে থিটার সূত্র আমরা যে কোণের যে সূত্র বের করা, সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে বের করে নিয়েছি। ঠিক আছে, তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে এ বি অ্যান্ড সি আর 3 in a 50 meter race. If A can give B a star of 20 meter, A gives C a start of 32 meter. How many meters can B give to C? এটি 50 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বি এবং সি তিনজন প্রতিযোগী আছে। যদি এ বিকে 20 মিটারে এবং সিকে 32 মিটারের প্রারম্ভিক সুবিধা দেয়, মানে আগে দেয় ওকে, তবে বি এবং সি কত মিটার প্রারম্ভিক সুবিধা দিতে পারবে? বি সিকে। আচ্ছা, বি সিকে। তাহলে এখানে দেখো এ আছে, বি আছে আর সি আছে। টোটাল আমাদের ডিস্টেন্স কত? টোটাল আমাদের ডিস্টেন্স কত? টোটাল আমাদের 50। তাহলে এ যখন 50 মিটার, বি তখন কত হচ্ছে, কত স্টার্ট দিচ্ছে? বি হচ্ছে 50 মাইনাস 20 মানে হচ্ছে বি 30 হবে। আর সিতে বলেছে কত? 32। তাহলে 50 মাইনাস 32 মানে হচ্ছে 18। ঠিক আছে এখানে। তাহলে এবার দেখো 30-এ কত হচ্ছে? 18। তাহলে 100-এ কত? 100 বলছি, টোটাল আমাদের ডিস্টেন্স 50। তাহলে 30-এ যদি 18 হয়, তাহলে 50-এ হবে হচ্ছে 18 ইন্টু 50/30, 0 0 3 দিয়ে 6, 5 6 কত? 30। ঠিক আছে, 30-এ 18 হলে 30। এখানে অপশান দেখছি ভুল আছে, 12.5। ঠিক আছে, অপশান রং। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ। এই সিরিজের মিসিং টার্ম আমাদের বের করতে বলেছে। কী কী আছে আমাদের? 3 আছে, 5 আছে, 3 আছে 5, দেখো 3 5 9 17 33 65। কী করে করবে এটা? দেখো এখানে এখানে ডিফারেন্স কত? 2 প্লাস 2 হচ্ছে, এখানে প্লাস 4, এখানে 9 আর 8-এ হচ্ছে 17 প্লাস 8, আর এখানে হচ্ছে প্লাস 16, আর এখানে হচ্ছে 2, 3-এর ডবল হচ্ছে 6। তাহলে 2 4 8 16 32 মানে ডবল করে যাচ্ছে। তাহলে 32-এর পরে গ্যাপটা কত হবে? নিশ্চয়ই 64। দেখো 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16-এর ডবল 32, 32-এর ডবল 64। তাহলে 64 আর 65 মিলে হচ্ছে 64 64 128 আর 129। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ 129 যেটা। তাছাড়া এই সূত্র অ্যাপ্লাই করা যায় 3 × 2 যেটা করে। ঠিক আছে, 3 × 2 - 1 5, তাহলে হচ্ছে 5 × 2 - 1 9, 9 × 2 - 1 17, 17 × 2 - 1 33, 33 × 2 - 1 সেটা হচ্ছে 65, 65 × 2 - 1 সেটা করলে আসবে হচ্ছে 129। তাহলে এই হলো। তাহলে এখান থেকে বলতে পারি অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছে আমরা পরের কোশ্চেনে। বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 1.8 গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের 5 গুণ। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে স্কোয়ারের টোটাল ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে হচ্ছে 400 বর্গমিটার। এবার রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফল কত? তাহলে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 গুণ। তাহলে 400 × 1.8। এবার দেখো, এবার হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থটা আমি বি ধরে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থটার 5 গুণ, তাহলে 5b। তাহলে টোটালের আয়তক্ষেত্র কত হচ্ছে? বি ইন্টু 5b, এটা ইজিক্যাল টু হচ্ছে 400 × 1.8। তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 400 × 1.8/5। 5 দিয়ে এটাকে কাটলে 5 এটা 40, 0 80। ঠিক আছে, তাহলে এখান থেকে বি সমান কত পাচ্ছি? ঠিক আছে, তাহলে √140, সরি বি স্কোয়ার সমান 140 পাবো। তাহলে বি সমান পাবো হচ্ছে √140 মানে হচ্ছে 12। তাহলে আমাদের প্রশ্ন করেছে আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে বি যদি 12 হয়, তাহলে প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে 5 × 60। তাহলে 60 আর 12 কত হচ্ছে? 72, 72 আর পরিসীমা বের করতে হলে 72 × 2 মানে হচ্ছে 144, সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পি এবং কিউ এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত হচ্ছে 5:9। যদি তারা প্রত্যেকে প্রতি মাসে 300 টাকা করে সঞ্চয় করে, তবে তার মাসিক আয় যথাক্রমে কত? এটা আমি শিখিয়েছিলাম এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয়। পি আছে আর কিউ আছে, দুজন আছে। প্রথম হচ্ছে এক্সপেন্ডিটিওর, আর কি আছে, আর তারপরে হচ্ছে এক্সপেন্ডিটিওর নয় ইনকাম, সরি প্রথমে ইনকাম হবে। প্রথমে ইনকামের অনুপাত দেওয়া আছে আর এক্সপেন্ডিটিওর ব্যয়ের অনুপাত দেওয়া আছে। ইনকামের অনুপাত কত দেওয়া আছে? ইনকাম আর ইন দ্য রেশিও হচ্ছে 5:9 নাকি না 2:3। ইনকামের অনুপাত হচ্ছে 2:3 আর এক্সপেন্ডিচারের অনুপাত হচ্ছে 5:9। দেখো এই দুটো রেশিওর ডিফারেন্স কিন্তু সমান নয়। এখানে ডিফারেন্সটা কত আছে? 1 আছে 2 আর 3-এর মাঝে, আর এখানে 5 আর 9-এর মাঝে কত আছে? 4। তাহলে উপরেরটাকে আমরা 4 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ উল্টোটা। এখানে 4 আছে, 4টা উপর দিয়ে গুণ করবো আর এখানে যেটা আছে তাহলে সমান হয়ে যাবে। তাহলে 4 2 8 আর 3 4 12, এই হলো। আর এখানে কত আসবে? 1 দিয়ে গুণ করলে 5:9। এবার দেখো ডিফারেন্সটা সমান আছে 8 বিয়োগ 5 মানে 3, 12 বিয়োগ 3 মানে 9। তাহলে এইখানে যে 3 ইউনিট হচ্ছে বিয়োগ যাচ্ছে, অর্থাৎ 3 ইউনিটও কী করছে? সেভ করছে। ঠিক আছে, ইনকামের থেকে 3 ইউনিট সেভ করছে আর 9 ইউনিট খরচ করছে। তাহলে টোটাল হচ্ছে ইনকাম 12 ইউনিট হয়ে যাচ্ছে।
তাহলে এই যে 3 ইউনিট এই যে সেভ করছে যেটা, সেটার ভ্যালু হচ্ছে 300। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100। তাহলে বলেছে ইনকামগুলো কত, তাহলে প্রথম জনের ইনকাম হচ্ছে 8 ইউনিট আর দ্বিতীয় জনের পি এর হচ্ছে 12 ইউনিট। তাহলে ইউনিট 1 ইউনিট মানে 100, 8 ইউনিট মানে হচ্ছে 800। তাহলে পি এর ইনকাম হচ্ছে 800 টাকা আর বি এর ইনকাম হচ্ছে 1200 টাকা। অপশান কোথায় আছে, 800 আর 1200? অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া আছে এখানে, বলছে দ্য ভ্যালু অফ, এই জিনিসটার মান বের করতে বলেছে। কী কী আছে দেখো, 2 মাইনাস 1/3 ইন্টু 2 মাইনাস 3/5 ইন্টু এরকম করতে করতে যাচ্ছে টোটাল। ঠিক আছে, 2 মাইনাস 997/999 এটা। তাহলে এটা করলে আসবে 3 দুগুণে 6 বিয়োগ 1 মানে 5/3, 7/5, তারপরে আসবে হচ্ছে 9/7, এরকম করতে করতে গুণ 999 গুণ 2 মানে হচ্ছে 2 ইন্টু 1000 মাইনাস 1 মানে 2000 মাইনাস 1 ইন্টু 2 2 মাইনাস 997/999। তাহলে সবগুলো কেটে যাবে, এটা কাটবে, 7 7 কাটবে, নিচেরগুলো কাটবে। ঠিক আছে, 9ও কেটে যাবে। তাহলে এই পাশে নিচে পড়ে থাকবে 3 আর উপরে থাকবে হচ্ছে 2000 মাইনাস হচ্ছে 999, অর্থাৎ 2000 মাইনাস 7 আর 2 হচ্ছে কত, 997 মাইনাস 2, এটা করলে যোগ করলে হচ্ছে 999 হবে। আর 999 বিয়োগ 2000 করলে 1001/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1001/3 যেটা, সেটা আমাদের অ্যান্সার অপশান সি, এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে যখন কোনো সংখ্যার 1/7 অংশ সেই সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তখন প্রাপ্ত মান একটি ত্রিভুজের সমস্ত কোণের সমষ্টির সমান হয়। সংখ্যাটি কত? ধরো সংখ্যাটা হচ্ছে এক্স, এবার বলছে এক্সের থেকে এক্সের 7 অংশ বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিলে যেটা পাচ্ছে, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি যা হয়, 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। কিন্তু এখানে ডিগ্রিটা হবে না, শুধু জাস্ট নাম্বারটা নেবো বলেছে, ভ্যালুটা বলেছে। ঠিক আছে, সাম অফ দ্য অ্যাঙ্গেল অ্যাজ এ ট্রায়াঙ্গেল, সেম ভ্যালুটা নিয়েছে। তাহলে 180, তাহলে 6x/7 এটার সমান সমান হচ্ছে 180। 6 দিয়ে এটাকে কাটলে 30। তাহলে অরিজিনাল নাম্বার যেটা ছিল এক্স হচ্ছে 3 × 7 = 21 মানে 210। ঠিক আছে, অরিজিনালটা হচ্ছে 210, অপশান বি সংখ্যাটা, অপশান বি। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে ইফ 1/x ইস টু 1/y ইস টু 1/y জেড ইকোয়াস টু 2:3:5, তাহলে এক্স ওয়াই জেডের মান কত? এরকম যখন থাকবে আমাদের কী আছে, 1/x ইস টু 1/y ইস টু 1/z, এটার সমান সমান কত আছে, 2:3:5। এরকম যখন থাকবে এটাকে আমরা এরকম করে লিখবো, x ইস টু y ইস টু z, আর এর পাশে অনন্য করে দেবো 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। তাহলে এবার দেখো 2 3 5, এদের লসক হচ্ছে 30, 30 দিয়ে এটাকে গুণ করলে 30 দিয়ে 15, 30 দিয়ে এটাকে গুণ করলে 10, 30 দিয়ে এটাকে গুণ করলে 6। তাহলে 15:10:6 যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেন দেখো কী বলেছে, বলেছে 2 pipes A and B fill a tank in 24 and 32 minutes respectively. If both pipes are opened together, after how much time pipe B should be closed so that the tank is full in 18 minutes? বলছে দুটো নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 24 এবং 32 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলার কত সময় পরে বি নলটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। তো দেখো এখানে বলেছে ধরো এরকম আছে, এখানে শুরু করেছে এ আর বি দুজনে মিলে। ঠিক আছে, এবং কিছু সময় পরে গিয়ে কী করা হচ্ছে, বিটাকে ক্লোজ করে দেওয়া হলো। ঠিক আছে, আর সবার লাস্টে এ শেষ পর্যন্ত ফিনিশ করলো। অর্থাৎ এই যে টোটাল টাইম, এই টোটাল টাইমটা আমাদের বলেছে 18 মিনিট, 8 মিনিট। তাহলে আমাদের বের করতে বলেছে এই কত সময় পরে গিয়ে বিটাকে বন্ধ করা, অর্থাৎ এই টাইম ডিউরেশনটা আমাদের বের করতে বলেছে। তাহলে কী করে বের করবো, এটার জন্য দেখো আমি বলছি, এ কত মিনিটে ভর্তি করে, 24 মিনিটে, আর বি কত মিনিটে ভর্তি করে, 32 মিনিটে। তাহলে দুজনের এদের লসাগু কত হবে, 96। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 4×24=96, আর বির এফিসিয়েন্সি হবে 3। ঠিক আছে, এবার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কে চলেছে, এ কন্টিনিউয়াসলি চলেছে। তাহলে এ কত মিনিট চলেছে, এই 18 মিনিটই চলেছে এ। তাহলে এর এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে 4 এফিসিয়েন্সিতে যদি 18 মিনিট চলে, তাহলে টোটাল কাজ করবে কত, 4×18 টোটাল হচ্ছে 72 ইউনিট বা 72 পরিমাণ কাজ করবে। আর টোটাল আমাদের কাজের পরিমাণ কত, 96 ইউনিট। তাহলে পড়ে থাকবে কত, 96 মাইনাস 72। তাহলে এটা বিয়োগ করো, তাহলে হচ্ছে পড়ে থাকবে আমাদের 24 ইউনিট। ঠিক আছে, তাহলে 24 ইউনিট কাজ পড়ে থাকবে। তাহলে এই যে 24 ইউনিট কাজটা পড়ে থাকছে, এই কাজটুকুই নিশ্চয়ই আগে যে যে টাইমটা বি চলেছে সেই বিতে ভর্তি করেছে 24 ইউনিট। তাহলে বির এফিসিয়েন্সি 3, তাহলে 24 ইউনিট ভর্তি করতে বির কত সময় লাগবে, নিশ্চয়ই 24/3 অর্থাৎ 8 মিনিট। তাহলে এই যে টাইম ডিউরেশনটা হলো, এই টাইম ডিউরেশনটা হচ্ছে 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পরে গিয়ে আমাদের বিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা বন্ধ করে দিলে পুরো সময়টা ট্যাঙ্কটা ভর্তি হতে টোটাল 18 মিনিট সময় লাগবে, বা 18 মিনিটে পূর্ণ হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। জন স্টার্ট এ অ্যান্ড বি
A to B and Binod from B to A. If the distance between A and B is 125 km and they meet at 75 km from A, what is the ratio of John's speed that to of Binod's speed? দেখো A আর B এখান থেকে কী করছে, জন যাচ্ছে, জন যাত্রা শুরু করেছে আর এখান থেকে বিনোদ শুরু করেছে, বিনোদ হচ্ছে টোটাল ডিস্টেন্স ওদের কত 125 কিলোমিটার, ঠিক আছে, টোটাল হচ্ছে 125 কিলোমিটার। এবার হচ্ছে মিট করছে কত 75 কিলোমিটারে ফ্রম এ, তার মানে এইটুকু হচ্ছে 75 কিলোমিটার, এইটুকু 75 হলে এইটুকু 50, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার বলেছে জনের স্পিড আর বিনোদের স্পিডের অনুপাত কত, গতিবেগের অনুপাত কত সেটা। তাহলে দেখো যেহেতু 75 আর 50 আছে তাদের গতিবেগ অনুপাত হচ্ছে 75:25, তার মানে 3:1, 50 হবে 3:2, ঠিক আছে, 25 দিয়ে কাটলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 25টা কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো থেকে তোমরা কিছুটা নতুন জিনিস শিখতে পেরেছো দু একটা কোশ্চেন থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, ওদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট দিন আমরা সেট নম্বর 5 বা 5 নম্বর সেট নিয়ে আসবো তোমাদের সামনে।